আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা পর। সকাল থেকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনার কথা। নির্বাচন ঘিরে ভোটার থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে রাত 11টায়। এজন্য শেষ মুহূর্তের প্রচারণায় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। সকাল থেকেই লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে দেখে শুনেই পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। পলিটিক্যাল এজেন্ডা অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকচুয়ালি ডাকসুতে না দাঁড়িয়ে যারা জেনারেল স্টুডেন্টদের জন্যই কাজ করবে তারাই যাতে জয়ী হয়ে আসে। কোনো আগ্রাসনের রাজনীতি করে না এমন একজনকে আমরা চাই ভিপি, জিএস এবং এজিএস সকল পোস্টে। প্রত্যাশা থাকবে যে সবাই যে এত ইশতেহার দিচ্ছে এগুলো যাতে বাস্তবায়িত হয়। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদেরকে আমি ভোট দেব না। এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ-শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাহলে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। শেষ দিনে এসে শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এ সময় ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রার্থীদের নিয়ে 8 দফা প্রতিশ্রুতি সম্বলিত শপথ বাক্য পাঠ করেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে নানা তর্ক বিতর্ক এবং পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে একটি সুন্দর ক্যাম্পাস গঠনে নির্বাচিত প্রার্থীরা ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী নূর হোসেন। ডাকসু প্রার্থীদের শেষ মুহূর্তে প্রচারণার খোঁজ খবর রাখছেন তিনি। নূর, আর কয়েক ঘন্টা পরই তো প্রচারণা শেষ হচ্ছে, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ কার্যক্রম? রাইকা, ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়েই, পুরো ক্যাম্পাস জুড়ে আসলে এক ধরনের উৎসবের আমেজ তৈরি হয়ে আছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যেখানেই আমাদের কথা হচ্ছে তাদের সবার মাঝেই ডাকসুর যে আমেজ, ডাকসুর যে উৎসব, ভোটের যে আমেজ, ভোটের যে উৎসব, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে যেখানটায় শিক্ষার্থীরা পড়াশোনা করেন নিয়মিত, সেটির সামনের যে জায়গাটি রয়েছে সামাজিক বিজ্ঞান চত্বর, কলাভবনের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এবং হলের যেই আবাসিক হল যেগুলো রয়েছে, এই প্রত্যেকটি জায়গাতে শিক্ষার্থীদের এখন আলোচনার মূল কেন্দ্রে পরিণত হয়েছে ডাকসুর যে ভোট, ডাকসুর যে নির্বাচন। এবং শিক্ষার্থীরা বলছেন তারা আগামী 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে ভোট দেবেন। যেহেতু আর মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় প্রচারণার জন্য প্রার্থীরা পাচ্ছেন, সেজন্য প্রার্থীরাও খুব বেশি ব্যস্ত সময় পার করছেন। তারা চেষ্টা করছেন যে প্রত্যেক শিক্ষার্থীদের কাছে, বিশেষ করে আবাসিক হলে যারা থাকেন তাদের প্রত্যেকের কাছে দরজায় দরজা, অর্থাৎ প্রত্যেকটি রুমে যেন যেতে পারেন, এই চেষ্টাটা বড় যে প্যানেলগুলো রয়েছে, ছোট যারা প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, তাদের প্রত্যেকে এই চেষ্টাটি করছেন এবং আজকে 11টার মধ্যেই যাতে তারা সেটি করতে পারেন সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বেশ কয়েকটি নারীদের হলে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, তাদের প্রজেকশন মিটিং অর্থাৎ নির্বাচনী সভা তারা আজকে করতে পারবেন এবং করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও প্রজেকশন মিটিং বা নির্বাচনী সভা করছেন। প্রত্যেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যে তাদের ইশতেহার,
তাদের কর্মসূচি, তাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলো শিক্ষার্থীদের মাঝে ভোটারদের কাছে তুলে ধরে তারা যাতে জিতে আসতে পারেন, তারা যাতে ভোট আদায় করতে পারবেন সেই চেষ্টাটা তারা সর্বোচ্চ করছেন। এছাড়া পাল্টাপাল্টি যে বক্তব্যের ব্যাপার রয়েছে, প্রত্যেকটি প্যানেলই একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, তারা তাদের অভিযোগ খণ্ডন করছেন, যুক্তি দিচ্ছেন এবং তাদের সবার মধ্যেই এক ধরনের অভিযোগ আছে যে বিশ্ববিদ্যালয় পক্ষপাতিত্ব করছে কোনো একটি প্যানেলের পক্ষে, সবাই বলছেন যে অন্য প্যানেলের পক্ষে পক্ষপাতিত্ব করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী কর্মকর্তা তারা বলছেন যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং একই সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি সহ উৎসবমুখর পরিবেশে যেন ভোট হয় সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চভাবে চেষ্টা করবে, সেটি যাতে নিশ্চিত হয়। রাইকা, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর। মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে পর একে একে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা। এর মধ্যে দুপুরে শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সহসভাপতি শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি এবং দপ্তর সম্পাদক নাফিল ইসলাম জীবনকে জিএস করে 23 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। বিকেলে জিএস সহ আরও কয়েকটি পদে নিজেদের দলের বাইরে প্রার্থীদের নিয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতি মোশতাকুর রহমান জাহিদকে ভিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। দুপুরে বিশ্ববিদ্যালয়ে বটতলায় ইশতেহার ঘোষণা করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠন, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, গেস্ট রুম, গণরুম কালচার নিরসন, খাবারের উন্নত মান নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন, স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা হবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বরাত দিয়ে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 1615টি বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে 4টি ঘটনা ঘটার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। নির্বাচন সংক্রান্ত আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিওতে অমূলক কোনো সংস্কার ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির। মিসবাহ হাসানের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়কর আইনজীবীদের এই আলোচনা সভা। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে।
যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐকমত্য হয়নি। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এ সময় তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ইতিহাস তৈরি হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে চায় তার দল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2014, 2018 ও 2024-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সকল স্টেক হোল্ডারদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, পুলিশকে রাজনৈতিক দলের তোষামত থেকে বিরত থাকতে হবে। দুর্গাপূজা পাঞ্চালে অস্থিরতা তৈরি পায়তারা চলছে বলেও জানান তিনি। সকালে রাজাবাগ পুলিশ বাহিনী নির্বাচনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানী আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন তিনি। কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সংক্ষুব্ধদের কথা শোনা হয়েছে। 8 শতাধিকের বেশি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এরপর 300টি আসনে চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। এবারে সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণে ভৌগোলিক গুরুত্ব, জনসংখ্যার ঘনত্ব, প্রশাসনিক অখণ্ডতা নিয়ে কারিগরি দল নিয়ে কাজ করেছে। কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলো মাঠ পর্যায়ে যাচাইয়ের ফলাফল এসেছে, শিগগিরই নিবন্ধন চূড়ান্ত হবে। সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। এইটা হলো আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা যেইভাবে ফিল্ড ভিজিটে পাঠিয়েছিলাম, প্রায় আমাদের রিপোর্টগুলো কম্পাইল হয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের ভিতরেই বাকি কাজটুকু শেষ করব ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ছেলে হত্যার বিচার চাইলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ দেওয়া সাক্ষ্যে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ছেলে হত্যা এবং আন্দোলনে যাওয়ার আগে ছেলে লিখে যাওয়া চিঠি বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ আনাসের মা। জুলাই অভ্যুত্থানে 5ই আগস্ট চানখারপুলে আনাসে সহ 6 জনকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের মামলায় ট্রাইব্যুনাল 2-এর দ্বিতীয় সাক্ষী AKM মইনুল হককে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলায় লেখক বদরুদ্দিন ওমরের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুর কারণে তদন্ত কর্মকর্তাকে তিনি যে জবানবন্দি দিয়েছেন তার সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনাল চাইলে গ্রহণ করতে পারেন বলে জানায় প্রসিকিউশন। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলা। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আইওর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে।
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উজানচর ইউনিয়ন শাখার সহ সভাপতি মাসুদ মৃধা। পুলিশের ওপর হামলার ঘটনায় শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে এই ঘটনায় আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরাধীরা অপকর্ম করতেছে, তাদের আবার কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি, বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরও জানতে পারব। আন্দোলনে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ থাকলেও 5 কোটি টাকা তেল খরচে দেখানোর প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনে দুর্নীতির অভিযোগে অভিযানে নামে সংস্থাটি। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের সত্যতা পায়। অভিযান শেষে সাংবাদিকদের জানানো হয়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে মে ও জুন মাসে 40 দিন নগর ভবনে কার্যক্রম বন্ধ থাকে। এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়। আলোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন। এখানে ড্রাইভার থেকে শুরু করে উপরে ঊর্ধ্বতন যারা এখানে রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সবারই একটা যোগসাজশ রয়েছে বলে প্রাথমিক প্রতীয়মান হয়। সরকার গণমাধ্যমকে তার সত্যিকারের ভূমিকায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনায় রাজধানীর একটি হোটেলে তিনি একথা বলেন। গণমাধ্যম সংস্কার এবং কর্মীদের শ্রম অধিকারের বিষয়ে কার্যকর একটি প্রস্তাবনা এই সরকার কাগজে কলমে রেখে যেতে চায় বলে জানান তিনি। ঐকমত্য কমিশনের এজেন্ডায় গণমাধ্যম সংস্কারের প্রস্তাবনা না থাকলেও সাংবাদিকদের নীতিমালা ও অধিকারের বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে মন্তব্য তার। রেজওয়ানা বলেন, সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে যাওয়ায় মবের ঘটনা ঘটেছে, তবে সরকার কাউকে ছাড় দেয়নি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নিয়ম কানুন ঠিক করার জন্য সরকার সবার সহযোগিতা চায় বলেও জানান উপদেষ্টা। হয়ে যাওয়ার সুযোগ নেই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।